শুভরাত্রি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। শুরুতে তোমরা যারা লাইভে যুক্ত হচ্ছ, লাইভটিকে দেখতে পাচ্ছ বা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? দ্রুত কমেন্ট করো। আমি অপেক্ষা করছি। আবারও বলছি, যারা লাইভে যুক্ত হচ্ছ, লাইভটিকে দেখতে পাচ্ছ বা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? দ্রুত কমেন্ট করো। আমি অপেক্ষা করছি। আবারও বলছি, যারা লাইভে যুক্ত হচ্ছ, লাইভটিকে দেখতে পাচ্ছ বা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? লাইভে দেখছি দেবাশিস মণ্ডল, শুনতে পাচ্ছ কিনা প্লিজ কমেন্ট করো। সামির তানজিম, ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ দেবাশিস মণ্ডল। দেখা যাচ্ছে ক্লিয়ার, ধন্যবাদ। সাউন্ড পরিষ্কার আছে কিনা প্লিজ আমাকে একটু কমেন্ট করো। সাউন্ড ঠিকঠাক আছে কিনা একটু কমেন্ট করো প্লিজ। ধন্যবাদ সামির তানজিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশাবাদী লাইভটি পরিষ্কার আছে, তোমরা দেখতে পাচ্ছ এবং আমার কথা শুনতে পাচ্ছ। আজকে আন্তর্জাতিক বিষয়াবলী লেকচার 15। লেকচার 15তে আমরা ফ্রান্সের ইতিহাস নিয়ে আলোচনা করব। তোমরা জানো লেকচার 14 থেকে 17 পর্যন্ত রয়েছে ইউরোপের গুরুত্বপূর্ণ দেশগুলোর ইতিহাস। তো ইতিপূর্বে লেকচার 14তে কিন্তু আমরা যুক্তরাজ্য বলছি, রাশিয়া তথা রুশ বিপ্লব, রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়নের ইতিহাস পড়েছি। তো আজকে আমরা পড়ব ফ্রান্সের ইতিহাস। তো প্রথমে যে কথাটি তোমাদেরকে বলতে চাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সেটি হচ্ছে পশ্চিম ইউরোপ। পশ্চিম ইউরোপের আয়তনের সবচেয়ে বৃহত্তম দেশ কিন্তু ফ্রান্স। পশ্চিম ইউরোপের আয়তনের সবচেয়ে বৃহত্তম দেশ আমি কিন্তু বলেছি তোমাদেরকে ফ্রান্সের কথা। তো এই যে ফ্রান্স যে ভূখণ্ডটি, এই ভূখণ্ডটি 1 খ্রিস্টপূর্বে, অর্থাৎ সময়টা ছিল কিন্তু খ্রিস্টপূর্ব 1। তোমরা মনে রেখো, 1 খ্রিস্টপূর্বে রোমান সম্রাট জুলিয়াস সিজার, আমরা এখান থেকে একটি তথ্য জানছি, জুলিয়াস সিজার ছিলেন রোমান সম্রাট, যার একটি বিখ্যাত উক্তি রয়েছে, যিনি ইংল্যান্ড জয় করে বলেছিলেন ভিনি ভিডি ভিসি, অর্থাৎ এলাম, দেখলাম এবং জয় করলাম। ভিনি ভিডি ভিসি, এলাম, দেখলাম, জয় করলাম। সেই রোমান সম্রাট জুলিয়াস সিজার, তিনি খ্রিস্টপূর্ব 1-এ তিনি কিন্তু এই ফ্রান্স ভূখণ্ডটি দখল করেছিলেন এবং এই ভূখণ্ডে প্রায় 400 থেকে 500 বছরের মতো সময় কিন্তু এ ভূখণ্ড রোমান সাম্রাজ্যের অধীনে ছিল। তাহলে একটা জিনিস লক্ষ্য করে আমরা দেখতে পারি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সে বিষয়টি হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ যে দেশ ফ্রান্স, এই ফ্রান্স কিন্তু একসময় দখল করেছিলেন রোমানরা, অর্থাৎ রোমান সম্রাট জুলিয়াস সিজার, তিনি খ্রিস্টপূর্ব 1-এ ফ্রান্স দখল করেছিলেন এবং ফ্রান্সে কিন্তু রোমান সাম্রাজ্যের আওতাভুক্ত ছিল। মোটামুটি আমরা যতটুকু জানি যে 500 খ্রিস্টাব্দের দিকে, এটা তো খ্রিস্টপূর্ব 1, হ্যাঁ, 500 খ্রিস্টাব্দের দিকে জার্মান একটি গোত্র, জার্মান গোত্রের নাম ছিল ফ্রাঙ্কো। এই ফ্রাঙ্কো ছিল মূলত জার্মান একটি গোত্র। তো এই ফ্রাঙ্কো গোত্র বা ফ্রাঙ্কো জাতির মানুষেরা
তারা আনুমানিক 500 খ্রিস্টাব্দের দিকে এই ফ্রান্স দখল করে নেয়। এবং ফ্রাঙ্কো গোত্রের মানুষেরা যখন ফ্রান্স দখল করে তখনই কিন্তু এই যে রোমানদের অধীনে ফ্রান্স ছিল, রোমানদের কাছ থেকে ফ্রাঙ্কো জাতিগোষ্ঠী ফ্রান্স দখল করে। এবং একটা পর্যায়ে এই ফ্রাঙ্কো জাতিগোষ্ঠীর নাম থেকেই দেশটির নাম হয় কিন্তু ফ্রান্স। তবে হ্যাঁ, ফ্রান্সের পূর্ব নামটা ছিল গল। পরীক্ষাতে প্রশ্ন হতে পারে, যদি কখনো পরীক্ষাতে প্রশ্ন হয় যে ফ্রান্সের পূর্ব নামটা কি, তখন আমরা বলে বসবো ফ্রান্সের পূর্ব নামটি হচ্ছে গল। এবং ফ্রাঙ্কো জাতিগোষ্ঠী অর্থাৎ ফ্রান্স প্রথমে জুলিয়াস সিজার দখল করেন, রোমান সম্রাট। রোমান সাম্রাজ্যের অধীনে প্রায় 500 বছর ফ্রান্স ছিল এবং রোমানদের কাছ থেকে জার্মান ফ্রাঙ্কো জাতিগোষ্ঠী এই অঞ্চলটা, ভূখণ্ডটা দখল করে এবং এই ফ্রাঙ্কো জাতিগোষ্ঠী থেকে দেশটির নাম হয়েছে ফ্রান্স। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পশ্চিম ইউরোপের আয়তনে সবচেয়ে বৃহত্তম দেশ আমি বলেছি তোমাদেরকে ফ্রান্স, এবং যে ফ্রান্সের পূর্ব নামটা আমি বলেছি কিন্তু গল। তো ফ্রান্সের ইতিহাস আলোচনা করতে গেলে আমাদের একটি সাল চলে আসে, সালটি হচ্ছে 1789 সাল। হ্যাঁ, আমরা কম বেশি সবাই এই সালটির নাম জানি, 1789 সাল। তো 1789 সালে কি হয়েছিল ফ্রান্সে, বা কেন এটা গুরুত্বপূর্ণ? আমরা জানি 1789 সালে হয়েছিল ফ্রান্সে ফরাসি বিপ্লব। কি বিপ্লব? ফরাসি বিপ্লব। তোমরা গত ক্লাসে দেখেছো রুশ বিপ্লব, তেমনি আজকের ক্লাসে ফ্রান্সে একটি গুরুত্বপূর্ণ বিপ্লব দেখাবো, সেটি ফরাসি বিপ্লব। এখন প্রশ্ন দেখা দিচ্ছে যে ফরাসি বিপ্লবটা কি, কেন এটা হয়েছিল, কি প্রেক্ষাপট ছিল ফরাসি বিপ্লবের, সে বিষয়ে আমরা জানব। তবে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে যে বংশের শাসন ছিল, সে বংশকে মূলত বলা হয় বুর্বো, বুর্বো রাজবংশ। তোমরা মনে রেখো যে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে কোন বংশের শাসন ছিল? আমরা সবাই মিলে বলে বসবো, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে ছিল বুর্বো রাজবংশের শাসন। কিন্তু ফরাসি বিপ্লব সবাই জানি যে 1789 সালে হয়েছে। আমি খুব মজা করে বলি যে আমার জন্মের 200 বছর আগে কি হয়েছে? ফরাসি বিপ্লব হয়েছে। ঠিক আছে, আমি মজা করে বলি আমার জন্মের 100 বছর আগে হিটলার জন্মগ্রহণ করেছিলেন। তাহলে 1789 সালে ফরাসি বিপ্লব, 1889 সালে জন্ম নিয়েছিলেন হিটলার, 1989 সালে জন্ম নিয়েছি আমি। তো আমার জন্মের 200 বছর আগে ফরাসি বিপ্লব হয়েছে। কিন্তু আমরা জানার চেষ্টা করব যে কেন, কি প্রেক্ষাপটে বা কি জন্য ফরাসি বিপ্লব হয়েছিল, সে বিষয়টা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা জানব। তবে তার আগে একটি কথা, ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা আগে জানব যে কেন ফ্রান্সে ফরাসি বিপ্লব হয়েছিল, সে বিষয়টা আমরা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। আচ্ছা, ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের সমাজ ব্যবস্থা কেমন ছিল সে সম্পর্কে আমরা একটু ধারণা আগে নিয়ে নিই। তাহলে আমি তোমাদেরকে একটি তথ্য দিয়েছি যে 1789 সালে ফরাসি বিপ্লব হয়েছে, কিন্তু ফরাসি বিপ্লবের কারণগুলো কি ছিল, সে সময় সমাজের অবস্থা কেমন ছিল, অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো ফার্স্টে আমরা একটু সামাজিক অবস্থা দেখার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের সমাজকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছিল। অর্থাৎ ফ্রান্সের ইতিহাস লক্ষ্য করলে ফরাসি বিপ্লবের প্রাক্কালে আমরা দেখতে পাই ফ্রান্সে
3 শ্রেণীর মানুষের বসবাস ছিল। প্রথম শ্রেণী, এখন প্রশ্ন দেখা দিচ্ছে প্রথম শ্রেণী কারা ছিলেন? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মাথায় রাখার চেষ্টা করব প্রথম শ্রেণী ছিলেন যারা মূলত যাজক সম্প্রদায়। কারা? যাজক সম্প্রদায়। যাজক সম্প্রদায় কারা? তোমাদের মনে রাখতে হবে যারা পুরোহিত বলতে যারা খ্রিস্টান ধর্মগুরু বা যারা ধর্মের প্রধান, তারাই মূলত যাজক শ্রেণী। তাহলে ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের প্রথম শ্রেণীর নাগরিক কারা ছিলেন? যারা যাজক সম্প্রদায়, যারা ধর্ম প্রচার করতেন, ধর্মগুরু ছিলেন, তারা ছিলেন মূলত প্রথম শ্রেণীর নাগরিক। এবং এবার আসছি আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক কারা ছিল। দ্বিতীয় শ্রেণী, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় শ্রেণীর নাগরিক ছিলেন অভিজাত সম্প্রদায়। কি সম্প্রদায়? অভিজাত সম্প্রদায়। অভিজাত সম্প্রদায় কারা? যারা প্রচন্ড ধনাঢ্য, ঠিক আছে, এবং বিশেষ করে মনে করা হতো যারা মূলত ফ্রাঙ্কো জাতিগোষ্ঠীর মানে প্রজন্ম, অর্থাৎ যাদের পূর্বপুরুষেরা ফ্রাঙ্কো জাতিগোষ্ঠীর ছিলেন। তোমাদের নিশ্চিত মনে আছে ফ্রাঙ্কো জাতিগোষ্ঠীর নামেই কিন্তু দেশটার নাম হয়েছে ফ্রান্স। তো মূলত যারা ফ্রাঙ্কো জাতিগোষ্ঠীর মানুষ, ঠিক আছে, যাদের পূর্বপুরুষেরা এই জাতিগোষ্ঠীর ছিল, তারা নিজেদেরকে অভিজাত শ্রেণী বলে কি করতেন? দাবি করতেন। এবং মনে রাখতে হবে যে এই অভিজাত শ্রেণীরা ছিলেন মূলত দ্বিতীয় শ্রেণীভুক্ত। তাহলে সবচেয়ে প্রথম রাষ্ট্রের ফার্স্ট প্রায়োরিটি ছিল যাজক সম্প্রদায়ের, দ্বিতীয় প্রায়োরিটি ছিল অভিজাত শ্রেণীর, এবং রাজ্যের সবচেয়ে নিম্ন ক্যাটাগরি যারা, অর্থাৎ তৃতীয় শ্রেণী। এদেশে ফ্রান্সের তৃতীয় শ্রেণী কারা ছিলেন সেটাও একটু দেখি। বুর্জুয়া সম্প্রদায়ভুক্ত। কি সম্প্রদায়ভুক্ত? বুর্জুয়া। মনে রাখতে হবে তৃতীয় শ্রেণীর নাগরিক যারা ছিলেন তারা ছিলেন মূলত বুর্জুয়া সম্প্রদায়ভুক্ত। তো বুর্জুয়া কথাটা শুনতে কিন্তু খারাপ লাগতেছে, কেমন ময়লা আবর্জনা স্তূপ, বুর্জুয়া এরকম একটা মনে হচ্ছে না? কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বুর্জুয়া যারা ছিলেন, বুর্জুয়াদের মধ্যে কিন্তু অনেক ক্যাটাগরি ছিলেন। এই বুর্জুয়াদের মধ্যে কারা ছিলেন তোমরা যদি একটু লক্ষ্য করো, এই বুর্জুয়াদের মধ্যে মধ্যবিত্ত শ্রেণী যারা, মধ্যবিত্ত শ্রেণী, তারা মূলত বুর্জুয়া। এখন মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে শিক্ষক ছিলেন। কারা ছিলেন? শিক্ষক ছিলেন। তার মানে ফ্রান্সে সে সময় কিন্তু শিক্ষকরাও কিন্তু প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীভুক্ত ছিলেন না, তারা ছিলেন তৃতীয় শ্রেণী, বুর্জুয়া শ্রেণী। তাহলে বুর্জুয়া শ্রেণী বলতে আমি বুঝিয়েছি যারা মূলত মধ্যবিত্ত শ্রেণী। শিক্ষক, তারপরে বলতে পারি চিকিৎসক, শিল্পী, বুঝতে পেরেছ? শিক্ষক, চিকিৎসক, শিল্পী, যারা ব্যবসায়ী বা সাংবাদিক। তাহলে লক্ষ্য করে দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মধ্যবিত্ত, বিশেষ করে শিক্ষক, চিকিৎসক, শিল্পী, ব্যবসায়ী, সাংবাদিক বা হতে পারে আইনজীবী। ঠিক আছে, মূলত এনারা ছিলেন বুর্জুয়া শ্রেণীভুক্ত, অর্থাৎ সবচেয়ে নিম্ন শ্রেণী। মনে থাকবে? তাহলে সবচেয়ে উপরে ছিল কারা ফ্রান্সে? যারা যাজক সম্প্রদায়, পুরোহিতেরা। সেকেন্ড কারা ছিল? মধ্যবিত্ত, মানে মধ্যবিত্ত বলছি, অভিজাত সম্প্রদায়ভুক্ত। এবং তৃতীয় শ্রেণীর লোকেরা ছিলেন বুর্জুয়া। বুর্জুয়ারা মূলত কারা ছিলেন? মধ্যবিত্ত মানুষ, বিশেষ করে আইনজীবী, শিক্ষক, চিকিৎসক, শিল্পী, ব্যবসায়ী, সাংবাদিক। তো এই যে পূর্ব রাজবংশ,
বংশের নামটা কি বলেছি আমি? বুর্ব। আগেও বলেছি, আবারও বলছি, বুর্ব রাজবংশ। এই বুর্ব রাজবংশের গুরুত্বপূর্ণ আমি কয়েকজন শাসকের নাম তোমাদের আমি বলতে চাই। ফার্স্ট অফ অল বলতে চাই চতুর্দশ লুই। চতুর্দশ লুই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফ্রান্সের রাজা ছিলেন, বুর্ব বংশের একজন শাসক ছিলেন চতুর্দশ লুই, যার একটি বিখ্যাত উক্তি রয়েছে, আই অ্যাম দ্য স্টেট, আমি রাষ্ট্র। আই অ্যাম দ্য স্টেট, আমি রাষ্ট্র। কতবার যে পরীক্ষাতে এসেছে যে ফ্রান্সের কোন রাজা নিজেকে রাষ্ট্র বলে দাবি করতেন? তোমরা বলবা চতুর্দশ লুই। তিনি কি বলেছিলেন? আই অ্যাম দ্য স্টেট, আমি রাষ্ট্র। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দেখতে পাই পঞ্চদশ লুই। চতুর্দশ লুইয়ের পরে এসেছিলেন পঞ্চদশ লুই। পঞ্চদশ লুই। এ ভদ্রলোক আবার কি করলেন? মানুষের যে বিশেষ করে মৌলিক অধিকার বা বাক স্বাধীনতা থাকে না, যে বাক স্বাধীনতার জন্য আমরা কথা বলে থাকি, তো এই পঞ্চদশ লুই মানুষের বাক স্বাধীনতাতে হস্তক্ষেপ করেন। অর্থাৎ ফ্রান্সের মানুষের বাক স্বাধীনতাকে কেড়ে নেন বা খর্ব করেন কে? আমরা বলতে পারি কিন্তু এই পঞ্চদশ লুই। তাহলে মানুষের যে মতামত প্রকাশের অধিকার, সেই মতামত প্রকাশের অধিকার খর্ব করে ফেলেন পঞ্চদশ লুই। তাহলে চতুর্দশ লুই কি করেছেন? তিনি নিজেকে রাষ্ট্র বলে দাবি করেছেন। তিনি বলতেন আই অ্যাম দ্য স্টেট, আমিই রাষ্ট্র। এটা বলেছেন চতুর্দশ লুই। আর এই লুইরা মূলত কোন বংশের? বুর্ব রাজবংশ। ঠিক আছে, আমি লিখে রেখেছি, ওনাদের বংশের নাম ছিল বুর্ব রাজবংশ। এর পরবর্তীতে চলে আসেন ষোড়শ লুই। ষোড়শ লুই। এবং তোমরা একটা তথ্য মাথায় রাখবা, ফ্রান্সে যখন 1789 সালে ফরাসি বিপ্লব হয়, ফ্রান্সে যখন 1789 সালে ফরাসি বিপ্লব হয়, সে সময় কিন্তু ফ্রান্সের ক্ষমতায় ছিলেন এই ষোড়শ লুই। এটি খুব গুরুত্বপূর্ণ তথ্য, বিভিন্ন সময় পরীক্ষাতে এসেছে। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? তো আমরা বলে বসি, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই। তাহলে দেখো, চতুর্দশ লুইয়ের আমল থেকেই কিন্তু এক ধরনের কি বলবো যে মানে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হয়েছে, কারণ চতুর্দশ লুই নিজেকে রাষ্ট্র বলে দাবি করেছেন, তিনিই রাষ্ট্র, আই অ্যাম দ্য স্টেট বলেছেন। পঞ্চদশ লুইয়ের ক্ষেত্রে বলেছি মানুষের মতামত প্রকাশের স্বাধীনতা খর্ব করে ফেলেন কিন্তু পঞ্চদশ লুই। তার পরবর্তী সময় কে চলে আসেন? ষোড়শ লুই। এবং তোমরা মনে রাখবে একটি কথা, যে রাজারা হচ্ছেন সর্বময় প্রভু। ষোড়শ লুইয়ের একটি বিখ্যাত উক্তি হচ্ছেন, রাজারা হচ্ছেন সর্বময় প্রভু। তার মানে রাজার কথার উপরে বাহিরে যাওয়াই যাবে না, রাজারা হচ্ছেন সর্বময় প্রভু। নোট করে রাখবা যে ষোড়শ লুই বলতেন রাজারা সর্বময় প্রভু। তাহলে তিনজনেরই গুরুত্বপূর্ণ তিনটি তথ্য দিয়েছি। চতুর্দশ লুইকে নিয়ে কি বলেছি? যে তিনি বলেছেন আই অ্যাম দ্য স্টেট। পঞ্চদশ লুইকে নিয়ে কি বললাম? তিনি মানুষের মতামত প্রকাশের স্বাধীনতাটাকেই খর্ব করে ফেলেছেন। ষোড়শ লুইকে নিয়ে আমি কি বলেছি? যে রাজারাই হচ্ছেন সর্বময় প্রভু, এই বিখ্যাত উক্তি। এবং ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছে কিন্তু মূলত এই ষোড়শ লুইয়ের শাসনামলে। এই ষোড়শ লুই যিনি আমাদের আজকের মূল সাসপেক্ট, ব্যাপারটা তাই কি না? ষোড়শ লুই তিনি খুব বেশি পছন্দ করতেন প্রথম শ্রেণীভুক্ত নাগরিকদের, অর্থাৎ যারা যাজক সম্প্রদায়, এই যাজক সম্প্রদায়ের মানুষদেরকে খুবই পছন্দ করতেন ষোড়শ লুই। ষোড়শ লুই তারপরে পছন্দ করতেন অভিজাত শ্রেণীকে, যারা রাষ্ট্রের অভিজাত, বিশেষ করে ওই যে তোমার ফ্রাঙ্কো জাতিগোষ্ঠীর যারা মানে পূর্বপুরুষ যে ফ্রাঙ্কো জাতিগোষ্ঠী থেকে যারা এসেছে অভিজাত, তাদেরকে খুব বেশি পছন্দ করতেন। কিন্তু ষোড়শ লুই একদমই দেখতে পারতেন না এই তৃতীয় শ্রেণীর বুর্জোয়াদেরকে, তিনি দুই চোখে দেখতে পারতেন না বুর্জোয়াদেরকে। এবং অদ্ভুত কথা, ষোড়শ লুই কি করেছিলেন? যাজক সম্প্রদায়কে মানে করমুক্ত করেছিলেন। রাজ্যে থাকতে যাজকদের কোনো কর দিতে হবে না, অভিজাতদেরকে তিনি
করমুক্ত করেছিলেন। অভিজাতদেরকে কোনো কর দিতে হবে না, কিন্তু কর দিতে হবে কাদের? এই যে বুর্জুয়া শ্রেণীকে। এবং বিশেষ করে যারা শ্রমিক, কৃষক, তারাও কিন্তু বুর্জুয়া শ্রেণীভুক্ত। আমি এখানে লিখিনি, কিন্তু তোমরা মাথায় রেখো, যারা কৃষক সম্প্রদায়, যারা কৃষক, যারা শ্রমিক, মনে রেখো যারা কৃষক, যারা শ্রমিক, ঠিক আছে? নাফিস, এত রাতে ক্লাস? হ্যাঁ, এত রাতে ক্লাস হচ্ছে, ক্লাস করে ফেলো। তাহলে মনে রেখো যে যারা কৃষক, শ্রমিক, আইনজীবী, শিক্ষক, চিকিৎসক, শিল্পী, ব্যবসায়ী, সাংবাদিক, সবাই কিন্তু কোন শ্রেণীভুক্ত? বুর্জুয়া শ্রেণীভুক্ত। এবং বুর্জুয়াদের উপরে কি কর আরোপ করলেন রাজা ষোড়শ লুই, কিন্তু যারা যাজক সম্প্রদায়, যারা অভিজাত সম্প্রদায়, তাদের কোনো প্রকার কর দিতে হবে না। তাহলে খুব স্বভাবত বুর্জুয়াদের মনের মধ্যে কিন্তু একটা খারাপ ধারণা, কষ্ট সৃষ্টি হলো যে আমরা রাজ্যের তৃতীয় শ্রেণীর নাগরিক, তৃতীয় শ্রেণীর নাগরিককে কর দিতে হবে, অথচ যারা প্রথম বা দ্বিতীয় শ্রেণীর নাগরিক তাদের কোনো কর দিতে হবে না। তাহলে খুব স্বভাবত কিন্তু বুর্জুয়াদের বা সাধারণ কৃষক শ্রমিকদের মনের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়। কার বিরুদ্ধে? রাজা ষোড়শ লুইয়ের বিরুদ্ধে। এবং তোমাদের আরেকটি বিষয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মাথায় রাখতে হবে যে এ সময় রাজা কিন্তু ঋণ ভারে জর্জরিত ছিল। রাজা এ সময় ঋণ ভারে জর্জরিত ছিল। এই ঋণ ভারের একাধিক কারণ আছে, কারণগুলো একটু ব্যাখ্যা করি, শোনো। কারণ আমরা দেখতে পেয়েছি ফ্রান্সের চিরপ্রতিদ্বন্দ্বী ছিল কিন্তু ব্রিটিশরা, অর্থাৎ ইংরেজরা। ফরাসিদের চিরপ্রতিদ্বন্দ্বী ছিল ইংরেজরা। তো এই ইংরেজদের সাথে একাধিক যুদ্ধ করেছে ফরাসিরা, একাধিক যুদ্ধ করেছে। এবং এই যুদ্ধ করতে গিয়ে ফরাসিদের রাজকোষ কিন্তু ডে বাই ডে ফাঁকা হয়েছে। এবং বিভিন্ন সময় তারা বিভিন্ন জায়গা থেকে অর্থ কি করেছে? লোন করেছে, ধার করেছে। এজন্য আমি বলছি যে ফরাসি সরকার অর্থাৎ রাজা তিনি ঋণ ভারে জর্জরিত ছিলেন। এই ঋণ ভারের একটা বড় কারণ ফরাসিরা প্রচুর যুদ্ধ করেছে ইংরেজদের সাথে, আর এই যুদ্ধ করতে গিয়ে কিন্তু তাদের রাজকোষ কি হয়েছে? ফাঁকা হয়েছে। ইভেন ষোড়শ লুই আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটিয়েছে। তোমরা জানো 1776 সালে আমি পড়িয়েছি আগের কোনো ক্লাসে, মার্কিন যুক্তরাষ্ট্র তার স্বাধীনতা ঘোষণা করে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতা ঘোষণা করার পরেই কিন্তু ইংরেজদের সাথে তাদের স্বাধীনতা যুদ্ধ হয়। এবং এ যুদ্ধে প্রচুরভাবে সহায়তা করেছে ফরাসিরা, অর্থাৎ আমেরিকার স্বাধীনতা যুদ্ধে কিন্তু ফরাসিদের অনেক বড় অবদান আছে। এবং ষোড়শ লুই প্রচুর অর্থ সৈন্য দিয়ে সহায়তা করেছিল আমেরিকাকে। এতে করেও কিন্তু ষোড়শ লুইয়ের রাজকোষ কি হয়ে পড়ে? ফাঁকা হয়ে পড়ে। তাহলে লক্ষ্য করে তোমরা দেখো, বিশেষ করে ব্রিটিশদের সাথে যুদ্ধ করতে গিয়ে ফ্রান্সের রাজকোষ ফাঁকা হয় এবং ফরাসি সরকার বা রাজা তারা ঋণ ভারে কি হয়ে পড়ে? ঋণ ভারে জর্জরিত হয়ে পড়ে। অপরদিকে আমরা লক্ষ্য করে দেখেছি যে ষোড়শ লুই তিনি তার স্ত্রী ম্যারি অ্যান্টোনেট, আমরা যার নামটা বলি, ষোড়শ লুইয়ের স্ত্রী এত বিলাসিতা করতেন যে পোশাক তিনি একবার পরিধান করেছেন সে পোশাক তিনি দ্বিতীয়বার আর কখনো পরিধান করেননি। এমনকি বলা হয়ে থাকে যে নট অনলি পোশাক বাট অলসো তার পায়ের জুতাও তিনি একবার যেটা পরেছেন দ্বিতীয়বার সেটা পরেননি। এমনকি ষোড়শ লুইয়ের স্ত্রীকে দেখভাল করবার জন্য বলা হয়ে থাকে প্রাসাদে নাকি 2000 দাসী ছিলেন। তাহলে একটা মহিলাকে দেখভাল করার জন্য প্রাসাদে দাসী ছিল কত হাজার? 2000 দাসী ছিল। ইভেন ষোড়শ লুইয়ের স্ত্রী মেরি অ্যান্টোনেটকে খুব কাছ থেকে নিবিড় পর্যবেক্ষণে রাখতেন 500 দাসী। তাহলে এই যে রানী বিলাসিতা করছেন, প্রতিদিন একটা করে নতুন জামা বা জুতা পরছেন, তিনি কি করছেন? তিনি এত দাসীকে রেখেছেন তার সেবা যত্নের জন্য। এত দাসীর বেতন বেয়ার করতেও কিন্তু রাজকোষ কি হয়ে যাচ্ছিল? ফাঁকা হয়ে যাচ্ছিল। একদিকে যুদ্ধ বিগ্রহ করে ফ্রান্স কি করেছে? ফ্রান্সের রাজা রাজকোষ ফাঁকা করেছে। অপরদিকে রাজা বা রানীর বিলাসিতার দরুনও কিন্তু রাজকোষ কি হতে থাকে? ফাঁকা হতে থাকে। এতে এমন একটা অবস্থাতে চলে আসে ফ্রান্সের সাধারণ মানুষ, বিশেষ করে বুর্জুয়া শ্রেণীভুক্ত মানুষ,
তাদের হাতে কোনো কাজ থাকে না। যখন তাদের হাতে কোনো কাজ থাকে না, কাজ না থাকলে পেটেও কি থাকে না, রুটি থাকে না। হাতে কাজ নেই, পেটে রুটি নেই। তার উপরে আবার তোমরা দেখেছো যে প্রথম দ্বিতীয় শ্রেণী করের আওতামুক্ত, তৃতীয় শ্রেণীর মাথার উপরে করের বোঝা। তাহলে ব্যাপারটা লক্ষ্য করো, আমার হাতে কাজ নেই, ফলে আমার পেটে রুটি নেই, কিন্তু উপরন্তু মাথার উপরে আমার আবার করের বোঝা। কোন দিকে যাব আমি? ফলে ডে বাই ডে সাধারণ শ্রেণী, তৃতীয় শ্রেণী বুর্জোয়াদের পিঠ কিন্তু দেয়ালে ঠেকে যায়, দেয়ালে আটকে যায়। যখন সাধারণ মানুষের পিঠ দেয়ালে আটকে যায়, কেন আটকে যায় আমি আবারও বলি, তাদের হাতে কাজ নেই, পেটে রুটি নেই, মাথার উপরে করের বোঝা, তারা কিন্তু মানে এটা ভালোভাবে নিতে পারে না। এবং আরেকটা বিষয় তোমাদের মনে রাখতে হবে যে ষোড়শ লুইয়ের শাসনামলে রাজ্যে কিন্তু শস্যাভাব দেখা যায়। মানে ফসল ফলে না কয়েক বছর ঠিকঠাকভাবে। যখন ফসল ফলে না তখন কিন্তু বাজারে যেটুক খাবার পাওয়া যেত সেটারও মূল্য অত্যাধিক, যেটা সাধারণ শ্রেণীর পক্ষে কেনা কিন্তু দুষ্কর ছিল। কিন্তু সে সময় রাজা কোনো পদক্ষেপ নেননি। তিনি বিলাসিতা না করে তিনি যদি গরিব মানুষদের খাওয়ার ব্যবস্থা করতেন, তাও হয়তো বা বুর্জোয়াদের রাগ থাকতো না রাজার উপরে, যে না, বিপদের সময় রাজা কি করেছে, খাওয়ার দিয়ে কি করেছে, সহায়তা করেছে। না, ষোড়শ লুইয়ের এ ধরনের কোনো চিন্তা নেই। ওই যে বিলাসিতা করছেন, আমোদ প্রমোদ করছেন, তার স্ত্রী টাকা উড়িয়ে যাচ্ছেন। ষোড়শ লুই যুদ্ধ বিগ্রহ করেছেন, বা তার পূর্বপুরুষেরাও যুদ্ধ বিগ্রহ করে রাজকোষকে একদম কি করে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরকম এরূপ একটি পরিস্থিতিতে আসলে বিপ্লবের ক্ষেত্র কিন্তু কি হয়ে যায়, প্রস্তুত হয়ে যায়। কারণ সাধারণ শ্রেণী, বুর্জোয়া শ্রেণী, তারা বুঝে যায় যে বাই হুক অর কুক এই ষোড়শ লুই তাকে কি করতে হবে, হটাতে হবে, তাছাড়া সম্ভব নয়। তো রাজা পরিবেশ পরিস্থিতি বুঝে তিনি কিন্তু একটি সভার ডাক দেন, এবং সেই সভাতে বিশেষ করে যারা এই যে অভিজাত শ্রেণী, হ্যাঁ, এই অভিজাত শ্রেণীও কিন্তু একটা পর্যায়ে কি হয়ে যায়, রাজার দুর্বলতা যখন বুঝতে পারে, যে অভিজাত শ্রেণী বা যে যাজক শ্রেণী ষোড়শ লুইয়ের পৃষ্ঠপোষকতা করতেন, এবং ষোড়শ লুই যাদেরকে কি করতেন, মানে সুযোগ সুবিধা দিতেন, কিন্তু আমরা দেখতে পাই যে এই ষোড়শ লুইয়ের বিরোধিতা করে বসে এক সময় এই অভিজাত শ্রেণী। হায় হায়, যে অভিজাতদেরকে করের আওতামুক্ত রেখেছিলেন ষোড়শ লুই, অথচ সেই অভিজাত শ্রেণী বা যাজক সম্প্রদায় এক সময় ষোড়শ লুইয়ের বিরোধিতা করে বসে, এবং এটাকেই শক্তিতে রূপান্তর করে তৃতীয় শ্রেণী, বিশেষ করে বুর্জোয়ারা। তারা বুঝে যায় যে ষোড়শ লুইয়ের দিন শেষ। হয় আমাদেরকে রুটিয়ালা এবং রুটিয়ালা স্ত্রী, রুটিয়ালাকে ষোড়শ লুই বা তার স্ত্রী মানে রানী আমাদেরকে কি করবে, খাবার দেবে, না হলে তারা গদি ছাড়বে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালটা হচ্ছে 1789 সাল। তোমরা মনে রেখো, আমরা ফরাসি বিপ্লবের একদম দোর গোড়াতে পৌঁছে গিয়েছি। ফরাসি বিপ্লবের একদম দোরগোড়াতে আমরা পৌঁছে গিয়েছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সালটা 1789 সাল, তারিখটা ছিল 14ই জুলাই। 14ই জুলাই 1789 সালের 14ই জুলাই ফ্রান্সের রাজার একটি দুর্গ ছিল, যে দুর্গকে আমরা বলি কিন্তু বাস্তিল দুর্গ। বাস্তিল দুর্গ। তো তোমরা মনে রেখো, এই বাস্তিল দুর্গকে দুটো কাজে ব্যবহার করতেন ষোড়শ লুই। প্রথম কাজ হচ্ছে এই বাস্তিল দুর্গের মধ্যে কয়েদি মানে বন্দীদেরকে আটক রাখতেন ষোড়শ লুই। এক নাম্বার, বন্দীদেরকে তিনি আটক রাখতেন। দুই নাম্বার হচ্ছে তিনি এই বাস্তিল দুর্গের মধ্যে তার সেনাবাহিনী এবং অস্ত্র মজুত রাখতেন। তাহলে ষোড়শ লুই বাস্তিল দুর্গকে কিন্তু একাধিক কাজে ব্যবহার করেছেন। অ্যাজ এ কয়েদখানা হিসেবে ব্যবহার করেছেন,
তার সেনাবাহিনী বা তার অস্ত্র মজুত রাখার জন্য কিন্তু তিনি বাস্তিল দুর্গ ব্যবহার করেছেন। তো 1789 সালের 14 জুলাই এক কাক ডাকা ভোরে, মানে অতি সকালে, ফ্রান্সের সাধারণ মানুষ বলতে বুঝতে পারছো বুর্জুয়া শ্রেণীর মানুষ, তারা কি করেছে, তারা এই বাস্তিল দুর্গে ঝাঁপিয়ে পড়েছে। ফ্রান্সের সেনাবাহিনী তেমন কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি এবং জনতার ঢল এ বাস্তিল দুর্গ দখল করে নিয়েছে। তারিখটা ছিল 14 জুলাই। এবং তোমরা মনে রেখো, এই বাস্তিল দুর্গ পতনের মধ্য দিয়ে ফ্রান্সের ইতিহাসে শুরু হয় ফরাসি বিপ্লব। কত পরীক্ষাতে যেটি এসেছে যে ফ্রান্সের ইতিহাসে ফরাসি বিপ্লব কি আক্রমণের মধ্য দিয়ে শুরু হয়, তোমরা বলে বসবা বাস্তিল দুর্গ আক্রমণের মধ্য দিয়ে বা বাস্তিল দুর্গ পতনের মধ্য দিয়ে ফ্রান্সের ইতিহাসে শুরু হয় ফরাসি বিপ্লব। এবং ফরাসিরা আজও তাদের স্বাধীনতা দিবস পালন করে এই 14 জুলাই তারিখটাকে। ফরাসিরা আজও তাদের স্বাধীনতা দিবস পালন করে এই 14 জুলাই তারিখটাকে, কারণ এই দিন তারা বিপ্লবে শুরু করেছিল, বিপ্লবের মন্ত্রে উজ্জীবিত হয়ে তারা ঝাঁপিয়ে পড়েছিল। তাহলে ফরাসি বিপ্লব শুরু হয় 1789 সালের 14 জুলাই। কোন দুর্গ পতনের মধ্য দিয়ে? বাস্তিল দুর্গ পতনের মধ্য দিয়ে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে বিপ্লব শুরু হলো, তো প্রতিটি বিপ্লবের কিন্তু কোনো নেতা থাকেন। যেমন রুশ বিপ্লবের নেতা গত ক্লাসে দেখেছ ভ্লাদিমির ইলিয়াস উইলানভ লেনিন, রুশ বিপ্লবের নেতা। বাট ফরাসি বিপ্লবের সেভাবে একক কিন্তু কোনো নেতা নেই, সবাই সবার জায়গা থেকে, হ্যাঁ, বুর্জুয়া শ্রেণীর লোকেরা এই বিপ্লবে কি করেছে? নেতৃত্ব দিয়েছে। তবে হ্যাঁ, আমি কয়েকজন দার্শনিকের নাম বলতে চাই যারা তাদের লেখনীর মাধ্যম দিয়ে এই বিপ্লবকে কি করেছেন? অনুপ্রাণিত করেছেন। কয়েকজন দার্শনিকের নাম। তবে আচ্ছা, ধন্যবাদ মিথিলা নাজনীন। আসলে আমি ক্লাস তো নেওয়ার কথা ছিল আমার অনেক আগে, রাত্রি 9:30টায়, কিন্তু আমাদের রাজশাহী শহরের টিচার্স অ্যাসোসিয়েশনের একটা জরুরি মিটিং পড়ে যায় রাত্রি 8টা থেকে। তো আমি এটাই ভেবেছিলাম যে হয়তো 8টার মিটিং 9টার মধ্যে শেষ হবে, কিন্তু মিটিংটা শেষ হতে হতে প্রায় 12:30 বেজে যায়। তো 12:30টায় আমি বাসায় ফিরে 1টা বাজে, খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তারপরে আমি মনে করি যে না, তোমাদের সাথে আমি ক্লাস নিব। তো যাই হোক, এত রাতে কষ্ট করে যারা লাইভে যুক্ত আছো, ক্লাসটা তোমরা দেখছো, কে কে লাইভে আছো বাবা একটু কমেন্ট করো তো। যারা লাইভে যুক্ত আছো, কে কে লাইভে আছো একটু একটু কমেন্ট করো, দেখি কে কে এত রাতে আছে মিড নাইটের ক্লাস। আচ্ছা, নাফিস রহমান লিখেছে বাস্তিল দুর্গ। ইয়েস, বাস্তিল দুর্গ পতনের মধ্য দিয়ে কিন্তু ফরাসি বিপ্লব শুরু হয় 14 জুলাই, এবং ফ্রান্স আজও কিন্তু তাদের স্বাধীনতা দিবস পালন করে এই 14 জুলাইকে আর কি। তো আবারও বলছি, যারা লাইভে যুক্ত আছো, কে কে ক্লাস দেখতে পাচ্ছ বা দেখছো, প্লিজ একটু কমেন্ট করো, দেখি তোমাদের কমেন্ট। তারপরে আমি পড়াচ্ছিলাম যে ফরাসি বিপ্লবের একক কিন্তু কোনো নেতা নেই, তবে হ্যাঁ, লেখনীর মাধ্যম দিয়ে এই বিপ্লবকে অনুপ্রাণিত করেছেন বেশ কয়েকজন দার্শনিক। আমি তাদের ব্যাপারে আসব। কেউ কি লাইভে যুক্ত আছো? প্লিজ একটু কমেন্ট করো দেখি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা রাত জেগে কষ্ট করে লাইভটি দেখার জন্য। তো আমি ফার্স্ট অফ অল, চলো আমরা একটু আগে বলছিলাম যে কয়েকজন দার্শনিকের কথা আমরা বলি। তাহলে বিপ্লব শুরু হয়ে গেল, কিন্তু বারে বারে বলছি বিপ্লবের একক কিন্তু কোনো নেতা ছিল না। এবং মনে রেখো, আবারও স্মরণ করে দিই, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা তাহলে কে ছিলেন? ষোড়শ লুই। মনে থাকবে, ষোড়শ লুই। আমি এটাও কিন্তু বলেছি যে ফরাসি বিপ্লব যখন শুরু হয় তার আগের সামাজিক বা অর্থনৈতিক অবস্থা ফ্রান্সের কেমন ছিল তোমরা দেখেছ। প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী কর দিতে হতো না, বা তৃতীয় শ্রেণী বুর্জুয়াদেরকে, গরিব কৃষক শ্রমিকদেরকে কি দিতে হতো? কর দিতে হতো। রাজ্যে খাদ্যাভাব দেখা দিয়েছিল, ফসল হানি হয়েছে একাধিকবার, কিন্তু ষোড়শ লুই এগুলোর দিকে ভ্রুক্ষেপ করেননি। তিনি তার স্ত্রী এবং তার বিলাসিতা নিয়ে ব্যস্ত ছিলেন, এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে সাধারণ মানুষ আর থেমে থাকতে পারেননি।
ইভেন রাজা যাদের পৃষ্ঠপোষকতা করতেন, যাজক শ্রেণী বা অভিজাত শ্রেণী, তারাও কিন্তু একটা সময় ষোড়শলুইয়ের কি করেছে, বিরোধিতা করেছে। তার মানে আমরা দুধ কলা দিয়ে কিন্তু কালসাপ পুষে থাকি, তাই কিনা? ষোড়শলুই সেটা হারে হারে বুঝেছেন। এবং আমরা দেখেছি 1789 সালের 14 জুলাই ফ্রান্সের প্যারিসে ষোড়শলুইয়ের একটি দুর্গ ছিল, বাস্তিল দুর্গ। সেই বাস্তিল দুর্গে আক্রমণ করে বুর্জোয়া শ্রেণী, সাধারণ শ্রেণীর মানুষ। আর এই আক্রমণের মধ্য দিয়ে কিন্তু ফ্রান্সের ইতিহাসে শুরু হয় ফরাসি বিপ্লব 14 জুলাই। এবং 14 জুলাই দিনটাকে আজও কিন্তু ফ্রান্সের মানুষ কি করে, স্বাধীনতা দিবস হিসেবে পালন করে। ধন্যবাদ নাফিস রহমান তোমাকে, আমার প্রিয় ছাত্র নাফিস। সবসময় লাইভ হলে তোমাকে আমি পাই, খুবই ভালো, খুবই আনন্দ লাগছে নাফিস। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি চলে যাচ্ছি যে ফরাসি বিপ্লবের একক কিন্তু কোনো নেতা ছিলেন না, যে সবাই সবার জায়গা থেকে বিপ্লবে কি করেছে, নেতৃত্ব দিয়েছে। তবে আমি তিনজন দার্শনিকের নাম বলবো যারা বিপ্লবকে তাদের লেখনী দ্বারা কি করেছেন, অনুপ্রাণিত করেছেন। তারা ডাইরেক্ট কোনো বিপ্লবে অংশ নেননি, এমনকি বিপ্লবের আগে তারা কিন্তু বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করে রেখেছিলেন তাদের লেখনী দ্বারা। মানে ফ্রান্সে যে একটা বিপ্লব হবে বা ফ্রান্সের শাসন ব্যবস্থাতে যে ঘুণ ধরেছিল, সেটা কিন্তু লেখকরা আগেই লিখেছেন। তারা জনগণকে উদ্বুদ্ধ করেছেন, অনুপ্রাণিত করেছেন, এবং সেই লেখাগুলোই কিন্তু বিপ্লবের সময় জনগণের শক্তি, মূলমন্ত্র হিসেবে কি করেছে, কাজ করেছে। ফার্স্ট আমি যার নাম বলতে চাই, তিনি হচ্ছেন জ্যাক রুসো। জ্যাক রুসো। কত সময় পরীক্ষাতে প্রশ্ন এসেছে জ্যাক রুসো কোন দেশের দার্শনিক? সো বুঝতেই পারছো তিনি ফ্রান্সের দার্শনিক। আর তোমাদেরকে শিখিয়ে দিই, কারণ নামের সাথে যদি দেখো জ্যা কথাটা আছে, সো চোখ বুঝে তিনি কি হবেন, ফ্রান্সের দার্শনিক। জ্যাক রুসো ফরাসি বিপ্লবের অন্যতম একজন দার্শনিক বা লেখক। জ্যাক রুসো কিন্তু ফরাসি বিপ্লবের আগেই তিনি মারা গেছেন, কিন্তু হ্যাঁ, বিপ্লব বা বিপ্লবীদেরকে উজ্জীবিত করার জন্য তিনি আগাম কিন্তু লেখনী ধারণ করে গিয়েছেন, তিনি লিখে গিয়েছেন। তোমাদের একটি বিষয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনে রাখতে হবে যে জ্যাক রুসোর একটি বিখ্যাত কালজয়ী গ্রন্থ রয়েছে, সোশ্যাল কন্ট্রাক্ট। পরীক্ষায় আসবার মতো একটি প্রশ্ন যে সোশ্যাল কন্ট্রাক্ট, এই যে গ্রন্থ, এই গ্রন্থটি কার? তোমরা বলবা সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির প্রণেতা রুসো। ফরাসি বিপ্লবের স্লোগান কিন্তু সাম্য, স্বাধীনতা এবং ভ্রাতৃত্ববোধ। সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ববোধ, ইংলিশে বলে ফার্টালিটি, লিবার্টি অর ইকুয়ালিটি। ফার্টালিটি, লিবার্টি অর ইকুয়ালিটি, সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ববোধ, এই যে ফরাসি বিপ্লবের স্লোগান। আমরা যেমন মহান স্বাধীনতা যুদ্ধে স্লোগান দিতাম জয় বাংলা বলে, ফরাসি বিপ্লবীরা স্লোগান দিতেন সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ববোধ এটি বলে। এবং এই সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ববোধ এই স্লোগানের প্রণেতাও ছিলেন কিন্তু জ্যাক রুসো। তাহলে দেখো, বিপ্লবের আগেই তিনি সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি লিখেছিলেন, যে গ্রন্থ দ্বারা তিনি জনগণকে ধারণা দিয়েছিলেন, বিপ্লবের মন্ত্রে তিনি উজ্জীবিত করেছিলেন। এবং বিপ্লবীরা তার সেই বিখ্যাত গ্রন্থের একটি উক্তি সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ববোধ, এটাকে কিন্তু কি করেছিল, স্লোগান বা পাথেয় হিসেবে বেছে নিয়েছিল। তাহলে ফরাসি বিপ্লবের অন্যতম একজন দার্শনিক ছিলেন কিন্তু জ্যাক রুসো, ফ্রান্সের দার্শনিক রুসো। এবং আবারও বলছি যে তিনি ফরাসি বিপ্লবের স্লোগানের প্রণেতা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আরেকজন দার্শনিকের নাম বলতে চাই, মন্টেস্কো। তাহলে মাথায় রাখতে হবে মন্টেস্কো কোথাকার দার্শনিক? তিনিও কিন্তু ফ্রান্সের দার্শনিক। তিনিও কিন্তু লেখনী দ্বারা বিপ্লবকে কি করেছেন, বিপ্লবকে অনুপ্রাণিত করেছেন। তবে একটি কথা আমি বলতে ভুলে গিয়েছি যে জ্যাক রুসোর কিন্তু একটি বিখ্যাত উক্তি রয়েছে যে ম্যান ইজ ব্রোন টু বি ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন এ চেইন। ম্যান ইজ ব্রোন টু বি ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন এ চেইন। অর্থাৎ মানুষ কিন্তু জন্মগতভাবে স্বাধীন হয়ে জন্মে, ম্যান ইজ ব্রোন টু বি ফ্রি,
বাট কিন্তু সর্বত্র সে শৃঙ্খলে কি থাকে, আবদ্ধ থাকে। এটিও বিভিন্ন পরীক্ষাতে এসেছে যে ম্যান ইজ বোর্ন টু বি ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন এ চেইন। এই উক্তিটি কার? তোমরা বলতে পারো জ্যাক রুসো। ফরাসি বিপ্লবের স্লোগানের প্রণেতাকে? তোমরা বলবা জ্যাক রুসো। যদি বলে সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি কার? তাও কিন্তু বলে বসবা জ্যাক রুসো। এটা স্ক্রিনশট দিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে যে কোনো তথ্য আসতে পারে। হুট করে পরীক্ষায় প্রশ্ন আসলে ফরাসি বিপ্লবের অন্যতম দার্শনিককে, তখনও হবে জ্যাক রুসো। সোশ্যাল কন্ট্রাক্ট রুসো। ম্যান ইজ বর্ন টু বি ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন এ চেইন। কে বলেছেন? রুসো বলেছেন। ডান। এবং আরেকটি তথ্য তোমাদেরকে দিয়ে রাখতে চাই, হ্যাঁ, কোনো একটা ক্লাসে আমি পড়িয়েছিলাম কিন্তু, যে রুসোর জন্ম হয়েছিল কিন্তু সুইজারল্যান্ডে। রুসোর জন্ম হয়েছিল কোথায়? সুইজারল্যান্ডে। কিন্তু পরবর্তীতে তিনি কোথায় এসেছিলেন? ফ্রান্সে এসেছিলেন। তাহলে জন্মসূত্রে রুসো কিন্তু ফ্রান্সের না, তার জন্ম হয়েছিল কোথায়? সুইজারল্যান্ডে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার চলে আসি আমরা মন্টেস্কো, যিনি কিন্তু আরেকজন ফরাসি দার্শনিক। তিনিও কিন্তু বিপ্লবকে অনুপ্রাণিত করেছেন। তার একটি বিখ্যাত গ্রন্থ রয়েছে দ্য স্পিরিট অফ লস। দ্য স্পিরিট অফ লস বিখ্যাত একটি গ্রন্থ। হ্যাঁ, দ্য স্পিরিট অফ লস এটি কিন্তু মন্টেস্কোর একটি গ্রন্থ, এবং এই গ্রন্থ দ্বারাও তিনি বিপ্লবীদেরকে কি করেছেন? উজ্জীবিত করেছেন। তাছাড়া ক্ষমতার বিভাজন তত্ত্ব, তোমরা মনে রেখো, ক্ষমতার বিভাজন তত্ত্ব, এই যে ক্ষমতার বিভাজন তত্ত্ব, এই বিভাজন তত্ত্বের প্রণেতাও কিন্তু আমাদের মন্টেস্কো। তাহলে দ্য স্পিরিট অফ লস কে লিখেছেন? মন্টেস্কো। ক্ষমতার বিভাজন তত্ত্ব, সেই ক্ষমতার বিভাজন তত্ত্বের প্রণেতাও কে? আচ্ছা, লেখা হলে পিকতুল বা নাফিস রহমান। ওকে ডিয়ার। তাহলে ক্ষমতার বিভাজন তত্ত্বের প্রণেতাও কিন্তু মন্টেস্কো। তাছাড়া দ্য প্রিজন দ্য পার্সিয়ান লেটার্স এই গ্রন্থের প্রণেতাও কিন্তু মন্টেস্কো। দ্য স্পিরিট অফ লস, দ্য পার্সিয়ান লস, বুঝতে পেরেছ? তাছাড়া ক্ষমতার বিভাজন তত্ত্ব, তার প্রণেতাকে মন্টেস্কো। তাহলে ফরাসি বিপ্লবের দুজন দার্শনিক দেখলা। আমি তোমাদেরকে আবারও বলবো, ফরাসি বিপ্লবের কিন্তু একক কোনো নেতা ছিল না, সবাই সবার জায়গা থেকে বিপ্লবে নেতৃত্ব দিয়েছে। তবে হ্যাঁ, ফরাসি বিপ্লবকে লেখনের মাধ্যম দিয়ে কয়েকজন দার্শনিক, বিশেষ করে তিনজন দার্শনিকের কথা বলছি, তারা অনুপ্রাণিত করেছেন। একজন বলেছি জ্যাক রুসো, আর একজন বলেছি মন্টেস্কো। লাস্ট আমি আরেকজনের নাম বলতে চাই, ভলতেয়ার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জব সলিউশন ঘেটে দেখবা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পরীক্ষাতে এসেছে যে ভলতেয়ার কোন দেশের দার্শনিক। সো বুঝতে বাকি নেই যে ভলতেয়ার কিন্তু ফরাসি একজন দার্শনিক। আমরা বুঝতে পেরেছি যে ভলতেয়ার একজন কিন্তু ফরাসি কি হবে? ফরাসি দার্শনিক। তাহলে রুসো, মন্টেস্কো এবং ভলতেয়ার তিনজনই কিন্তু লেখনী দ্বারা বিপ্লবীদেরকে অনুপ্রাণিত করেছেন। প্লিজ তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও, এখানে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। শুধু আমি লিখিনি দ্য পার্সিয়ান লস, ঠিক আছে? দ্য পার্সিয়ান লস এটাও মন্টেস্কোর গ্রন্থ। ক্ষমতার বিভাজন তত্ত্ব, এটি কিন্তু মন্টেস্কোর একটি তত্ত্ব। তাছাড়া আরেকজন দার্শনিক দেখলাম ভলতেয়ার। তাহলে ভলতেয়ার, মন্টেস্কো এবং আমি বলেছি তোমাদের রুসো, তিনজনই ফরাসি দার্শনিক। বাট জ্যাক রুসোর জন্ম হয়েছিল কোথায়? আমি বলেছি তার জন্ম হয়েছিল সুইজারল্যান্ডে, পরবর্তীতে তিনি ফ্রান্সে এসেছেন। তো ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়েছো। তাহলে ফ্রান্সে কিন্তু চলছে কি বিপ্লব? ফ্রান্সে চলছে ফরাসি বিপ্লব, এর মধ্যে তো কোনো ভুল নেই। ভালো কথা, চলুক। আচ্ছা, ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। ওকে ফাইন। তো চলো এইবার আমরা যেটা দেখতে চাই, একটি ক্লাবের নাম শুনতে চাই, বিশেষ করে বুর্জুয়াদের একটি গোষ্ঠীর নাম আমরা শুনবো। গোষ্ঠীটা কি সেটা দেখি চলো।
তাহলে আশা করি প্রশ্নের উত্তর দিতে পারবা যে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা তাহলে কে? তোমরা কিন্তু অবশ্যই বলবা ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই। আচ্ছা, ফরাসি বিপ্লবের একক কোনো নেতা ছিল না, একক তো কোনো নেতা ছিল না, তবে লেখনী দ্বারা অনুপ্রাণিত করেছেন রুশো, ভলতেয়ার, মন্টেস্কু, সেটাও আমরা জানলাম। যদি কখনো পরীক্ষাতে আসে ক্ষমতার বিভাজন তত্ত্ব, সো মন্টেস্কু। যদি বলে দ্য স্পিরিট অফ লস, অবভিয়াসলি মন্টেস্কু। যদি বলে দ্য পার্সিয়ান লেটার্স তাহলে হবে সেটাও মন্টেস্কু। আর রুশোর একটি গ্রন্থ তোমরা দেখেছো, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, তাছাড়া তার বিখ্যাত উক্তি ম্যান ইজ বোর্ন টু বি ফ্রি, সেটাও দেখেছো। এখান থেকে যে কোনো প্রশ্ন কিন্তু আসতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবার আমরা চলে যেতে চাই যে জায়গাটাতে, তার আগে গ্রন্থ নিয়ে তোমাদেরকে আরেকটা কথা আমি বলতে চাই। সেই কথাটি হচ্ছে এ টেল অফ টু সিটিজ, এ টেল অফ টু সিটিজ, এ টেল অফ টু সিটিজ। এটি একটি বিখ্যাত কালজয়ী গ্রন্থ, যার প্রণেতা ছিলেন চার্লস ডিকেন্স, যার প্রণেতা ছিলেন চার্লস ডিকেন্স। তোমাদের মনে রাখতে হবে এ টেল অফ টু সিটিজ। এটিও কিন্তু ফরাসি বিপ্লবকে নিয়ে লেখা, তবে বিপ্লব পরবর্তী সময়ে, বুঝতে পেরেছো? বিপ্লবের আগে কিন্তু লেখা না, বিপ্লব পরবর্তী সময়ে। তোমাদের মনে রাখতে হবে যে যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে ফরাসি বিপ্লবের পরিপ্রেক্ষিতে লেখা হয়েছিল কোন গ্রন্থ, এ টেল অফ টু সিটিজ, চার্লস ডিকেন্সের, তাহলে মাথায় রেখো পরিপ্রেক্ষিতে, তার মানে ফরাসি বিপ্লবের পরবর্তী সময়ে কিন্তু এই গ্রন্থটা লেখা হয়েছে, কিন্তু এই গ্রন্থের মূল উপজীব্য বিষয় হচ্ছে ফরাসি বিপ্লব। তাহলে যদি পরীক্ষাতে এভাবে প্রশ্ন আসে ফরাসি বিপ্লবের পরিপ্রেক্ষিতে কোন গ্রন্থটি লেখা হয়েছিল, এ টেল অফ টু সিটিজ, বা পরীক্ষাতে যদি প্রশ্ন হয় যে এ টেল অফ টু সিটিজ কোন পরিপ্রেক্ষিতে লেখা হয়েছে, তাহলে তুমি বলবা ফরাসি বিপ্লবে। তাহলে ফরাসি বিপ্লবের পরিপ্রেক্ষিতে লেখা হয়েছে টেল অফ টু সিটিজ, বা টেল অফ টু সিটিজ লেখা হয়েছে কার পরিপ্রেক্ষিতে? ফরাসি বিপ্লবের পরিপ্রেক্ষিতে, যার রচয়িতা বলেছি চার্লস ডিকেন্স। এবার দেখো একটি ক্লাবের নাম আমি তোমাদের বলতে চাই, জ্যাকোবিন ক্লাব। জ্যাকোবিন ক্লাব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জ্যাকোবিন ক্লাব এটি ফরাসি বিপ্লবের মানে অন্যতম একটি গোষ্ঠী বা গ্রুপ। এই জ্যাকোবিন ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন রোবসপেয়ার। অনেক সময় পরীক্ষাতে এসেছে যে রোবসপেয়ারের নাম কোন বিপ্লবের সাথে জড়িত, আমরা বলে বসি ফরাসি বিপ্লবের সাথে জড়িত। তো জ্যাকোবিন ক্লাবের মূল এজেন্ডা ছিল রাজার ক্ষমতা খর্ব করা। এটা ভীষণ কট্টরপন্থী ছিল। যেমন আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় তোমরা নিশ্চিত বিভিন্ন বাহিনীর নাম, বিভিন্ন গেরিলা গোষ্ঠীর নাম জেনে থাকতে পারো। ওরকমই কিন্তু ফরাসি বিপ্লবকালীন জ্যাকোবিন ক্লাব একটি গ্রুপ ছিল যারা খুবই কট্টরপন্থী ছিল। মূলত তাদের নেতা ছিলেন রোবসপেয়ার, এবং তিনি মূলত রাজার ক্ষমতা খর্ব করা বা সাধারণদের মানে দাবি প্রতিষ্ঠায় ছিল মূলত জ্যাকোবিন ক্লাবের মূল কাজ। তাহলে মাথায় রাখতে হবে রাজার একচ্ছত্র আধিপত্য বা রাজার একচ্ছত্র যে ক্ষমতা সেটা খর্ব করা এবং সাধারণদের দাবি বা অধিকার প্রতিষ্ঠায় ছিল জ্যাকোবিন ক্লাবের মূল লক্ষ্য। তাহলে ফরাসি বিপ্লবের সময় অন্যতম একটি গোষ্ঠী বা সংগঠন বা ক্লাব ছিল জ্যাকোবিন ক্লাব, এবং ফরাসি বিপ্লবের একজন নেতার নাম আমরা পেয়ে গেলাম রোবসপেয়ার। কিন্তু আমি বলেছি তিনি যে প্রধান নেতা তা না, কারণ ফরাসি বিপ্লবের একক কিন্তু কোনো নেতা নাই। তাই তো লেখনের মাধ্যম দিয়ে মন্টেস্কু, ভলতেয়ার, রুশো তারা কি করেছেন? বিপ্লবীদের অনুপ্রাণিত করেছেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পেলাম তাহলে রোবসপিয়ারের নাম অনেক সময় পরীক্ষায় এসেছে। রোবসপিয়ারের নাম কোন বিপ্লবের সাথে জড়িত? তোমরা মনে রাখবা ফরাসি বিপ্লবের সাথে জড়িত। তো যাই হোক, ফ্রান্সের বিপ্লব শুরু হয়েছে 1789 সালে, কিন্তু একটা কথা মনে রেখো, এই বিপ্লব 10 বছর চলেছে। কত বছর? এই বিপ্লব 10 বছর চলেছে। 1789 শুরু হয়েছে এবং এই বিপ্লব চলেছে 1799 পর্যন্ত। তার মানে মিনিমাম 10 বছর এই ফরাসি বিপ্লব হয়েছে।
কত বছর হয়েছে? মিনিমাম 10 বছর। যেমন রুশ বিপ্লব হয়েছিল মাত্র 10 দিন, বাট ফরাসি বিপ্লবটা হয়েছে 10টা বছর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিভাবে 10 বছর হয়েছে সেটা আমি দেখাই। তো 1789 তো শুরু হলো বিপ্লব। বিপ্লব শুরু হওয়া মাত্র কিন্তু রাজা ক্ষমতাচ্যুত হয়নি। ষোড়শ লুই কিন্তু বিপ্লব শুরু হওয়া মাত্র ক্ষমতাচ্যুত হয়েছে এমনটা কিন্তু নয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফার্স্ট কি ঘটেছে? 1791 সালে রাজার ক্ষমতা, একচ্ছত্র ক্ষমতা খর্ব করা হয়েছে এবং ফ্রান্সে আসলে পার্লামেন্টারি শাসন, একটা প্রতিনিধি পরিষদ গড়ে উঠেছে। মানে রাজা হয়েছে নিয়মতান্ত্রিক রাজা, মানে বাংলাদেশের রাষ্ট্রপতির মতো, নামে মাত্র রাষ্ট্রপ্রধান, কিন্তু তারা একটা পার্লামেন্ট বা একটা প্রতিনিধি সভা গঠন করে ফেলেছে। তাহলে এতদিন ফ্রান্সের রাজার যে একচ্ছত্র ক্ষমতা ছিল, বুঝতে পেরেছো? বিশেষ করে তোমরা আজকে ক্লাসে দেখেছো যে ষোড়শ লুই বলেছেন যে রাজারা হচ্ছেন সর্বময় প্রভু। মানে ষোড়শ লুই নিজেকে কি ভাবতেন সেটা কিন্তু খর্ব হয়ে গেল। নামে মাত্র নিয়মতান্ত্রিক একটি রাজতন্ত্র ফ্রান্সে প্রতিষ্ঠা হলো 91 সালে। তার মানে একটি প্রতিনিধি পরিষদ গঠন হলো, তারা সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণ করবে। কিন্তু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখেছি যে রাজার ক্ষমতা খর্ব হলেও, তিনি নিয়মতান্ত্রিক রাজা হলেও তার উপরে নানান সময় আক্রমণ, বিভিন্ন কিছু এসেছে এবং বিশেষ করে এই রাজার সবচেয়ে বড় বিরোধিতা করেছে এই যে জ্যাকোবিন ক্লাব। একটু আগে যে ক্লাবের কথা তোমাদেরকে বললাম, এরা কোনোভাবেই রাজাকে মানতে পারছিল না, রাজাকে তারা মানে সহ্যই করতে পারছিল না। এমন একটা পর্যায়ে আমরা দেখতে পাই 1993 সালে ষোড়শ লুইকে বিচারের আওতায় নিয়ে আসা হয়। এই যে তিনি তার শাসনামলে যে অপকর্মগুলো করেছে, তিনি যে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে, তিনি মানুষদেরকে, অসহায় মানুষদেরকে কষ্ট দিয়েছে, বড়লোকদের পৃষ্ঠপোষকতা করেছে, তার দরুন আমরা দেখেছি 1900 বলছি, ভুল করেছি, দুঃখিত, 1793 সালে ষোড়শ লুইকে বিচারের সম্মুখীন করা হয় এবং শেষমেশ তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। আবারও বলছি যে জ্যাকোবিন ক্লাব, রোবসপেয়ারের, এরাই কিন্তু এই ষোড়শ লুই, মানে ব্যাপারটা কি হলো যে দেখো 1991 সালে শুধুমাত্র নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, নামে মাত্র রাজতন্ত্র থাকলো, প্রতিনিধি পরিষদের হাতে ক্ষমতা, কিন্তু জ্যাকোবিন ক্লাব এটাও চাচ্ছিল না, এই ষোড়শ লুই বা তার বংশকে দেখতেই পারছিল না। তাদের বিদ্রোহে, তাদের মানে কি বলবো আন্দোলনের মুখে ষোড়শ লুইয়ের বিচার করা হয় এবং 93 সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ষোড়শ লুইয়ের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, যে বা তার মৃত্যু কার্যকর করা হয়েছিল গিলোটিন। গিলোটিন, এই গিলোটিন হচ্ছে এক ধরনের যন্ত্র, তোমরা সুপরি কাটা দেখো না, জাতির মতো ভিতরে সুপরি দিয়ে কচকচ করে কাটে, তো গিলোটিন দ্বারা মূলত গলা কি করা হতো, কাটা হতো এবং এই গিলোটিন যন্ত্র দ্বারা আমরা দেখতে পাই ষোড়শ লুইয়ের শিরচ্ছেদ করা হয়। ষোড়শ লুই 1793 সালে মারা যান এবং তার মৃত্যুর সাথে সাথে আমরা দেখতে পাই 1793 সালে ফ্রান্সের ক্ষমতায় আসে কিন্তু এই জ্যাকোবিন ক্লাব, বিশেষ করে রোবসপেয়ার। তাহলে আমরা দেখতে পেয়েছি যে জ্যাকোবিনদের শাসন শুরু হয় 1793, তবে হ্যাঁ 1793 থেকে 1794 পর্যন্ত মাত্র একটা বছর জ্যাকোবিনরা শাসন করেছেন, কিন্তু তাদের শাসনামলে ফ্রান্সে নৈরাজ্য আরও বেশি বৃদ্ধি পায়, হানাহানি, রাহাজানি, খুনাখুনি এগুলো বৃদ্ধি পেয়ে যায়। তাহলে লক্ষ্য করে দেখো যে ফরাসি বিপ্লব শুরু হলো 1789, তখনও কিন্তু রাজার কিছু হয়নি। 1790 সাল, তখনও কিন্তু কিছু হয়নি, বাট 91 সালে রাজার ক্ষমতা খর্ব হয়ে যায়, একটা প্রতিনিধি পরিষদ গঠন হয়। কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই প্রতিনিধি পরিষদ কিন্তু বুর্জুয়াদেরকে নিয়ে গঠন হয়েছিল, মানে নিম্ন শ্রেণী, তৃতীয় শ্রেণীর মানুষদেরকে নিয়ে গঠন হয়েছিল, বাট তারা কি করতে পারেনি, তারা শাসন করতে পারেনি এবং আমরা দেখেছি জ্যাকোবিনরা এক সময় কি করে, ক্ষমতা নিয়ে নেয়। কিন্তু জ্যাকোবিনরা, আমি বলেছি, কট্টরপন্থী এবং জ্যাকোবিনদের শাসনামলে এত নৈরাজ্য, হানাহানি, খুনাখানি, রাহাজানি সৃষ্টি হয় যে জ্যাকোবিনরাও থাকতে পারে না এবং জ্যাকোবিনদের পরে ক্ষমতায় যে শাসন ব্যবস্থা চালু হয়, ডাইরেক্টর শাসন ব্যবস্থা, ডাইরেক্ট
ডাইরেক্টরি শাসন ব্যবস্থা। তোমরা মনে রেখো যে জ্যাকোবিনদের পরে চালু হয় ডাইরেক্টরি শাসন ব্যবস্থা এবং 1794 সাল থেকে আমরা দেখতে পাই 1799 সাল পর্যন্ত ফ্রান্সে এই ডাইরেক্টরি শাসন ব্যবস্থা কায়েম ছিল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখো ফরাসি বিপ্লব শুরু হলো, আমি আবারও বলি 1789 সালে, মাথায় রেখেছো ফরাসি বিপ্লব শুরু হলো। 1791 সালে কি হলো? নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা হলো, মানে নামে মাত্র রাজা থাকবে, ষোড়শলুই, অসুবিধা নেই। বাট 1793 সালে ষোড়শলুইকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। কি দরকার ছিল? সে নামে মাত্র রাজা তখন, কিন্তু না, এই যে জ্যাকোবিন ক্লাবের খুব প্রেসার ছিল রোবসপেয়ারের নেতৃত্বে। ওকে, ভালো কথা, ষোড়শলুইয়ের মৃত্যুদণ্ড হলো। তারপরে আমরা দেখতে পেয়েছি জ্যাকোবিনরা নিজেরাই ক্ষমতা নিল এবং জাস্ট একটা বছর শাসন করেছে জ্যাকোবিনরা, কারণ বলেছি তাদের শাসন ব্যবস্থায় নৈরাজ্য ছিল, অনিয়ম ছিল। পরে জ্যাকোবিনদের কাছ থেকে ডাইরেক্টরি শাসন ব্যবস্থা চালু হলো 94 থেকে 99। ডাইরেক্টরিরা কিন্তু প্রায় 5 বছর কি করেছে? শাসন করেছে। কিন্তু শাসক হিসেবে তারাও অযোগ্য ছিল, তারা ব্যর্থ ছিল। এবং ফ্রান্সের মানুষ তখন, সাধারণ মানুষ, বুর্জোয়ারা চিন্তা করছিল যে এদেশে সেনা শাসন প্রয়োজন। সেনা শাসন আসলে হয়তোবা এদেশ স্বাভাবিক হবে, সুন্দর হবে। এবং যখন ফ্রান্সে সেনা শাসনের একটি ক্ষেত্র প্রস্তুত হলো, তখন আমরা দেখেছি 1799 সাল ফ্রান্সের সেনাবাহিনীর তরুণ একজন যোদ্ধা, যার নাম নেপোলিয়ান। ঠিক আছে, নেপোলিয়ান বোনাপার্ট আমরা বলে থাকি, যাকে আমি নেপোলিয়ান বলছি। 1799 সালে নেপোলিয়ান তিনি ফ্রান্সে একটি সামরিক অভ্যুত্থান ঘটান এবং সামরিক অভ্যুত্থান ঘটিয়ে তিনি 1799 সালে ফ্রান্সের ক্ষমতাতে চলে আসেন। তাহলে তোমরা লক্ষ্য করে দেখো, নেপোলিয়ন, আমরা দেখতে পাচ্ছি ফ্রান্সের সাধারণ মানুষও কিন্তু চাচ্ছিল যে ফ্রান্সে একটা সেনা অভ্যুত্থান হোক বা সেনাবাহিনী ক্ষমতা নিক, সেনাবাহিনী। কারণ দেখো, তোমরা দেখতে পেয়েছো বিপ্লব যে কারণে আমরা ঘটিয়েছিলাম, বিপ্লবের মূল স্বাদ তো আমরা পাচ্ছিলাম না। ঠিক আছে, বিপ্লবের মূল স্বাদ পাচ্ছিলাম না, কারণ ষোড়শলুই পরবর্তী সময়ে দেখেছো জ্যাকোবিনরা আমাদের শান্তি শৃঙ্খলা যেমন দিতে পারেনি, ডাইরেক্টরি শাসন যে 5 বছর চলেছে তারাও ব্যর্থ হয়েছিল। ফলে ফ্রান্সের মানুষ বুঝতে পারছিল যে সেনাবাহিনী ছাড়া সম্ভব নয়। তো ফ্রান্সের সেনাবাহিনীর খুব ছোট পদে যোগদান করেছিলেন নেপোলিয়ান, কিন্তু নিজের কর্মকৌশলতা দ্বারা অতি দ্রুত কিন্তু সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পর্যায়ে তিনি পৌঁছে যান এবং তিনি কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ যুদ্ধেও কি করেছেন? নেতৃত্ব দিয়েছেন এবং তিনি একটি অবস্থান তৈরি করে নেন। আর সেই অবস্থান থেকে আমরা দেখতে পাই, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1799 সালে একটি সেনা অভ্যুত্থান ঘটিয়ে নেপোলিয়ান কিন্তু ফ্রান্সের ক্ষমতায় আসে এবং মানুষ এটা কিন্তু সাধুবাদ জানায়, বুর্জোয়ারা, সাধারণ শ্রেণীর মানুষেরা। কারণ আমি আগেও বলেছি, তারা এটাই চাচ্ছিল, ফ্রান্সে সামরিক শাসন আসুক বা সেনাবাহিনীর কেউ ক্ষমতাতে আসুক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নেপোলিয়ান ক্ষমতাতে এসে তিনি সমগ্র বিশ্ব জয়ের একটি স্বপ্ন দেখে বসলেন। সমগ্র বিশ্বকে তিনি ফরাসি সাম্রাজ্যভুক্ত করতে চাইলেন এবং নেপোলিয়ান ক্ষমতায় এসে যেটি বললেন, বিপ্লব আমার পিতা। এবং তোমাদেরকে তার আগে বলে নেই, তাহলে ফরাসি বিপ্লব প্রকৃতপক্ষে সম্পন্ন হলো 1799 সালে। কারণ বিপ্লবে মূল শক্তি জুগিয়েছিল বুর্জোয়ারা, সাধারণ শ্রেণীর মানুষেরা। কিন্তু সাধারণ শ্রেণীর মানুষের মুক্তি মিলছিল না, স্বাধীনতার স্বাদ পাচ্ছিল না। কিন্তু সেই স্বাদ কখন পেল? যখন নেপোলিয়ান ক্ষমতাতে এলেন। তার মানে বিপ্লব শুরু হয়েছে 1789 সালে এবং 1799 সালে বিপ্লব শেষ হয়েছে। তাই তো ফরাসি বিপ্লবের মেয়াদকাল বা সময়কাল যদি বলে, তাহলে সেটি হবে কিন্তু 10 বছর। রুশ বিপ্লব যেমন মাত্র দুনিয়া কাঁপানো 10 দিন বললে রুশ বিপ্লবের কথা মনে পড়ে, তেমনি ফরাসি বিপ্লবের সময়টা মনে রেখো 10 বছর। তো নেপোলিয়ান তিনি যখন ক্ষমতায় আসলেন, আমি কি বলছিলাম, তিনি সমগ্র বিশ্বকে ফরাসি সাম্রাজ্যভুক্ত করতে চাইলেন এবং তিনি ব্রিটিশদের উপরে ছড়ি ঘোরাতে চাইলেন। তো দেখা যাক কি হয়।
তো নেপোলিয়ান যখন তিনি ক্ষমতায় এলেন তিনি বলতেন আমি বিপ্লব, বিপ্লব আমার পিতা। নেপোলিয়ান বলতেন আমি বিপ্লব, বিপ্লব আমার পিতা। এজন্য বলা হয় ফরাসি বিপ্লবের শিশুকে আমরা বলে বসি ফরাসি বিপ্লবের শিশু নেপোলিয়ান। প্রশ্ন হয় ফরাসি বিপ্লবের বরপুত্রকে আমরা বলে বসি ফরাসি বিপ্লবের বরপুত্র নেপোলিয়ান। তাহলে ফরাসি বিপ্লবের শিশু বললেও বলা হয় নেপোলিয়ানকে, ফরাসি বিপ্লবের বরপুত্র বলা হয় নেপোলিয়ানকে। মনে থাকবে শিশু নেপোলিয়ান ফরাসি বিপ্লবের, কারণ নেপোলিয়ান বলতেন বিপ্লব আমার পিতা, বিপ্লব আমাকে জন্ম দিয়েছেন। আসলে নেপোলিয়ান ডে বাই ডে বড় হয়েছেন আর বিপ্লব দেখে দেখে বড় হয়েছেন, তাই তো তিনি বলতেন বিপ্লব আমার পিতা, বিপ্লব আমাকে জন্ম দিয়েছে। তাই তো ফরাসি বিপ্লবের শিশু বা বরপুত্র আমরা কাকে বলেছি? নেপোলিয়ানকে বলেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নেপোলিয়ান ক্ষমতায় এসে তিনি ফার্স্ট যেটি মনে করলেন, আমি আবারও বলছি যে তিনি সমগ্র বিশ্বকে ফরাসি সাম্রাজ্যভুক্ত করবেন। কিন্তু এত সহজ নয়। ব্রিটিশরা যেখানে গোটা পৃথিবীতে মাথা দিয়ে আছে, তাহলে এটা তো সহজ কথা নয়। এবং নেপোলিয়ান চিন্তা করলেন ব্রিটিশরা অনেক সম্মানী, কারণ তারা লর্ডস, তারা রাজারানীর দেশ। কিন্তু কোথাকার কোন নেপোলিয়ান, খুব সাধারণ একজন মানুষ, সেনাবাহিনী থেকে তিনি দেশের ক্ষমতা গ্রহণ করেছেন, তিনি আবার ব্রিটিশদের সাথে যুদ্ধ করবেন, ব্যাপারটা কেমন হয়ে যায় না? তখন নেপোলিয়ান চিন্তা করলেন নিজেকে সম্মানিত করতে হবে, নিজেকে উচ্চ পদে নিতে হবে, কারণ রাজায় রাজায় যুদ্ধ হয়, ব্রিটিশরা তো রাজা আর আমি তো একজন সেনাবাহিনীর একজন শাসক হিসেবে ক্ষমতায় আছি। আর তাই তো আমরা দেখতে পেয়েছি 1804 সাল, 1804 সাল, এখানে দুটো সাল মনে রাখতে হবে। নেপোলিয়ান ক্ষমতায় এসেছেন 1799 সালে। যদি কখনো প্রশ্ন হয় পরীক্ষাতে যে নেপোলিয়ান ক্ষমতায় এসেছেন কত সালে, তোমরা বলে বসবা নেপোলিয়ান ক্ষমতায় এসেছেন 1799 সালে। বুঝতে পেরেছ? নেপোলিয়ান ক্ষমতায় এসেছেন 1799 সালে। কিন্তু যদি পরীক্ষাতে প্রশ্ন হয় নেপোলিয়ান নিজেকে ফ্রান্সের সম্রাট বলে দাবি করেছেন কত সালে, তোমরা বলবা 1804 সালে নেপোলিয়ান নিজেকে ফ্রান্সের সম্রাট বলে দাবি করেছেন। দুটো তথ্য, ক্ষমতায় এসেছে কত 1799, আর নিজেকে সম্রাট বলে দাবি করেছেন 1804 সালে। একটা গল্প বলেছেন নেপোলিয়ান যে ফ্রান্সের রাজমুকুট ধুলায় পড়েছিল, দেখে আমার কষ্ট হয়। ফ্রান্সের রাজমুকুটটা ধুলার মধ্যে পড়েছিল, এটা দেখে নেপোলিয়ানের নাকি কষ্ট হয়। তিনি তরবারির সাহায্যে মুকুটটি তুলে নেন, নিজের মাথায় পরে নেন। তাহলে মাথায় রাখবো যে নেপোলিয়ান ক্ষমতায় এসেছে 1799, বাট তিনি ফ্রান্সের সম্রাট হয়েছেন 1800 কত সালে? 4 সালে। এবং সম্রাট হওয়ার পরে আমরা দেখতে পেয়েছি নেপোলিয়ান অসংখ্য যুদ্ধ করেছেন, অসংখ্য অঞ্চলও জয় করেছেন। তবে গুরুত্বপূর্ণ দুটো যুদ্ধের কথা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। চলো দেখি সে দুটো যুদ্ধ কি। আমরা ফার্স্ট যে যুদ্ধের কথা মনে রাখবো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সে যুদ্ধটি হচ্ছে 1805 সালে নেপোলিয়ান ইংরেজদের সাথে একটি যুদ্ধ করেন। যুদ্ধের নাম ট্রাফালগার, যুদ্ধের নাম ট্রাফালগার যুদ্ধ। যদি কখনো পরীক্ষাতে প্রশ্ন হয় ট্রাফালগার যুদ্ধ হয়েছে কত সালে, তোমরা বলবা ট্রাফালগার যুদ্ধ হয়েছে 1805 সালে। এটি বেসিক্যালি একটি নৌযুদ্ধ। অনেক সময় বলে ট্রাফালগার কি যুদ্ধ? এটি একটি নৌযুদ্ধ। এবং এই ট্রাফালগার যুদ্ধে আমরা দেখতে পেয়েছি ইংরেজদের কাছে নেপোলিয়ান কিন্তু পরাজিত হয়েছেন। তাহলে নেপোলিয়ানের প্রথমে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধের কথা তোমাদেরকে বলছিলাম, সেটি হচ্ছে ট্রাফালগার যুদ্ধ। এবং ট্রাফালগার যুদ্ধে পরাজিত হয়েছেন নেপোলিয়ান। ট্রাফালগার যুদ্ধে পরাজিত হয়ে নেপোলিয়ান এতই ক্ষিপ্ত হন যে তিনি মহাদেশীয় ব্যবস্থা চালু করেন। মহাদেশীয় ব্যবস্থা পরীক্ষাতে যদি কখনো আসে মহাদেশীয় ব্যবস্থা কে চালু করেছেন, তোমরা বলবা নেপোলিয়ান। একে আবার ইংলিশে বলে কন্টিনেন্টাল সিস্টেম। বাংলায় যেটাকে বলছি মহাদেশীয় ব্যবস্থা, ইংলিশে সেটাকে বলে কন্টিনেন্টাল সিস্টেম।
কন্টিনেন্টাল সিস্টেম বা মহাদেশীয় ব্যবস্থা চালু করেছিলেন কে? তোমরা বলে বসো, নেপোলিয়ান চালু করেছিলেন। মহাদেশীয় ব্যবস্থা কি? নেপোলিয়ান বুঝলেন যে ইংরেজদেরকে দমাতে চাইলে তার ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করতে হবে। তো নেপোলিয়ান বললেন যে ব্রিটিশদের কোনো জাহাজ যদি আমাদের বন্দরে আসে, ব্রিটিশদের কোনো জাহাজ যদি আমাদের বন্দরে আসে, বা আমাদের মিত্র কোনো দেশের বন্দরে যদি ব্রিটিশদের জাহাজ যায়, তাহলে সে জাহাজকে আমরা আগুন দিয়ে পুড়িয়ে দিব। কারণ ইংল্যান্ডের বাণিজ্য রোধ করতে পারলে ইংরেজরা দুর্বল হয়ে পড়বে। তাই ইংল্যান্ডের কোনো জাহাজ যদি ফ্রান্সের বন্দরে আসে বা ফ্রান্সের কোনো বন্ধু দেশের বন্দরে যায়, সেখানে জাহাজকে কি করে দেবে? পুড়িয়ে দেবে। এটাকেই বলছে মহাদেশীয় ব্যবস্থা, ইংলিশে বলছে কন্টিনেন্টাল সিস্টেম। তাহলে কন্টিনেন্টাল সিস্টেম কে চালু করেছেন? তোমরা বলে বসবা, নেপোলিয়ান চালু করেছেন, যেটাকে মহাদেশীয় ব্যবস্থা বলে। ট্রাফালগার যুদ্ধ হয়েছে কত সালে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাল, 1805 সালে, যে যুদ্ধে কিন্তু নেপোলিয়ান পরাজিত হয়েছিলেন। আরও অসংখ্য গুরুত্বপূর্ণ যুদ্ধ করেছেন নেপোলিয়ান। করতে করতে কি হলো, 1814 সাল আমরা দেখতে পাই, 1814 সালে ব্রিটিশরা নেপোলিয়ানকে ধরে ফেলে এবং নেপোলিয়ানকে নির্বাসনে পাঠিয়ে দেয়। তোমরা জানো যে ভূমধ্য সাগরের একটি দ্বীপ এলবা দ্বীপ, আমি কিন্তু অনেক আগে গুরুত্বপূর্ণ দ্বীপের ক্লাসে পড়িয়েছিলাম এলবা দ্বীপ। এলবাটা কোথায়? মনে রেখো, ভূমধ্য সাগরে রয়েছে। ভূমধ্য সাগরের একটি দ্বীপ এলবা দ্বীপ। সেই এলবা দ্বীপে নির্বাসনে পাঠিয়ে দেয় নেপোলিয়ানকে এবং এলবা দ্বীপে প্রায় বছরের মতো সময় নির্বাসিত ছিলেন কিন্তু নেপোলিয়ান। আর এ সময় ব্রিটিশরা কি করেছিল? আবার ফ্রান্সের ক্ষমতায় ওই যে বুর্ব বংশ, লুই শাসন, সেই বুর্ব বংশের একজনকে নিয়ে এসে আবার ফ্রান্সের ক্ষমতায় বসিয়ে দিয়েছিল। মনে রেখো, নেপোলিয়ান কিন্তু একজন সেনা শাসক হিসেবে ক্ষমতায় এসেছিলেন 1799-এ, বাট তিনি নিজেকে ফ্রান্সের সম্রাট বলে দাবি করেন 1804-এ। ট্রাফালগার যুদ্ধ করেন 1805-এ, বাট 1814 সালে নেপোলিয়ানকে ইংরেজরা ধরে ফেলে, সেন্ট এলবা দ্বীপে তাকে নির্বাসন দেয়। প্রায় বছর খানেকের মতো থাকার পরে নেপোলিয়ান তিনি আবার ফিরে আসেন কোথায়? ফ্রান্সে। এবং তিনি যখন ফ্রান্সের মধ্যে ঢুকে পড়েন, এই কথা যখন রটে যায়, তখন আবার ধপাস করে পলায়ন করে কিন্তু পূর্ব বংশের যে শাসক বসেছিলেন, বাবা নেপোলিয়ান এসেছে, হসে কাম, তাড়াতাড়ি চলে যায়। এবং নেপোলিয়ান ফিরে এসে দেখেন তার সিংহাসন অমনি আছে, সব কিছু ঠিকঠাক আছে। নেপোলিয়ান বসেন, বসে তিনি মাত্র 100 দিন কি করেন? শাসন করেন। তাই তো পরীক্ষায় প্রশ্ন হতে পারে, ইতিহাসে 100 দিনের শাসন বললে কার কথা মনে পড়ে? তোমরা বলে বসবা, ইতিহাসে 100 দিনের শাসন বললে নেপোলিয়ানের কথা মনে পড়ে। কেন 100 দিন? কারণ ফিরে এসে তিনি 100 দিন শাসন করতে না করতে আবার যুদ্ধ বাঁধিয়ে দেন। আর এই যুদ্ধর নাম উলাল্লা ওয়াটারলু যুদ্ধ। কি যুদ্ধ? ওয়াটারলু যুদ্ধ। মনে রেখো বন্ধুরা, ওয়াটারলু মূলত বেলজিয়ামের একটি গ্রাম। মনে রাখতে হবে, ওয়াটারলু হচ্ছে মূলত বেলজিয়ামের একটি গ্রাম। এবং এই ওয়াটারলু যুদ্ধ বাঁধে ইংরেজদের সাথে কার? নেপোলিয়ানের। ইংরেজদের সাথে কার? নেপোলিয়ানের। এবং দুঃখজনক হলেও সত্য, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ওয়াটারলু যুদ্ধে আবারও পরাজিত হন নেপোলিয়ান। তাহলে ইংরেজদের সাথে ট্রাফালগার যুদ্ধ হয়েছিল 1805-এ, সেখানে নেপোলিয়ান পরাজিত হয়ে রাগে ক্ষোভে মহাদেশীয় ব্যবস্থা চালু করেছিল, তোমাদেরকে বলেছি। আবার দেখো, নেপোলিয়ান ওয়াটারলু যুদ্ধ করে ইংরেজদের সাথে। হ্যাঁ, এই যে এলবা থেকে ফিরে এসে মাত্র 100 দিন শাসন করতে না করতে ওয়াটারলু যুদ্ধ, এই যুদ্ধে নেপোলিয়ান পরাজিত হয়। ইংরেজরা তখন নেপোলিয়ানকে ধরে পাঠিয়ে দেয় হেলেনা দ্বীপে, সেন্ট হেলেনা, হেলেনা দ্বীপ। এবং হেলেনা দ্বীপটি মূলত আটলান্টিক মহাসাগরের একটি দ্বীপ। এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চিরতরে নির্বাসিত হন সেন্ট হেলেনা দ্বীপে নেপোলিয়ান। এবং এই দ্বীপেই কিন্তু তিনি 1821 খ্রিস্টাব্দে, এই দ্বীপেই তিনি 1821 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এবং উল্লেখ্য, নেপোলিয়নের জন্ম হয়েছিল কিন্তু 1769 সালে কর্সিকা দ্বীপে। কোন দ্বীপে? কর্সিকা দ্বীপে
ওনার জন্ম হয়েছিল 1769 সালে এবং আমি তোমাদেরকে বলেছি যে 1821 সালে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তবে ফ্রান্সকে তোমাদের মনে রেখো পৃথিবীর অন্যতম একটি শক্তিশালী সামরিক শক্তিতে পরিণত করেছিলেন ফ্রান্সকে এই নেপোলিয়ান। তোমাদের নিশ্চিত মনে আছে, যারা ক্লাস করো, সত্যি পড়াশোনা করো, তোমাদের নিশ্চিত লর্ড ওয়েলেসলির কথা মনে আছে। আমি ভারত ইতিহাস পরিক্রমা পড়িয়েছিলাম, ইংরেজ শাসনে পড়িয়েছিলাম যে ভারতের মহীশূরের একজন শাসক ছিলেন টিপু সুলতান, মহীশূরের বাঘ বলা হতো। সেই টিপু সুলতানকে নাকি চিঠি পাঠিয়েছিলেন এই নেপোলিয়ান। তিনি বলেছিলেন যে আমি তোমাদেরকে মদত করতে, সহায়তা করতে আসব, ইংরেজদেরকে বিতাড়িত করব ভারত থেকে। আর তোমরা দেখেছো যে এই নেপোলিয়ানকে থামাতে ওয়েলেসলি কিন্তু অধীনতামূলক মিত্রতা নীতি, মনে করে দেখো যারা ক্লাস করেছো, অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিল। তাহলে ইংরেজদের ক্ষমতা খর্ব করা, তাদের দাপটকে চূর্ণ করা, বাণিজ্য রোধ করাই ছিল নেপোলিয়ানের মূল উদ্দেশ্য। বা ফ্রান্সকে পৃথিবীর শক্তিশালী রাষ্ট্রে পরিণত করা, বা পৃথিবীর অসংখ্য উপনিবেশ ফরাসি সাম্রাজ্যভুক্ত করাই ছিল নেপোলিয়ানের মূল উদ্দেশ্য বা এজেন্ডা। তোমরা মনে রেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে আমাদের ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবনের নামটা কিন্তু এলিসি প্রাসাদ। কি প্রাসাদ? এলিসি। মনে রেখো ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবনের নাম এলিসি প্রাসাদ। এবং এই এলিসি প্রাসাদে প্রথম বসবাস করেছিলেন কিন্তু নেপোলিয়ান। আজকে ফরাসি প্রেসিডেন্টরা কোথায় বসবাস করেন? এলিসি প্রাসাদে। এবং এলিসি প্রাসাদে বসবাসকারী প্রথম ফরাসি আমরা বলতে পারি ব্যক্তিকে বা শাসককে তোমরা বলবা নেপোলিয়ান। ওকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফ্রান্সের বিখ্যাত কিন্তু আইফেল টাওয়ার আছে। কি রয়েছে? আইফেল টাওয়ার রয়েছে। এবং আমাদের অনেকের বাড়িতে কিন্তু শোপিস হিসেবে আইফেল টাওয়ার এটা থাকে, যার উচ্চতা কিন্তু আমরা জানি যে প্রায় 330 মিটার। আইফেল টাওয়ারের উচ্চতা বলা হয় প্রায় 330 মিটার, যার স্থপতি বা ডিজাইন কারক কিন্তু গুস্তাভ আইফেলের নামে আইফেল টাওয়ার। তোমরা মনে রেখো ফ্রান্সের স্বাধীনতার প্রতীক বহন করে থাকে কিন্তু মূলত এই আইফেল টাওয়ার। আমরা জানি যে ফ্রান্সের স্বাধীনতার প্রতীক বহন করে থাকে মূলত কে? এই আইফেল টাওয়ার। আইফেল টাওয়ার রয়েছে ফ্রান্সের কোথায়? প্যারিসে। এবং আরেকটি তথ্য তোমাদেরকে দিতে চাই সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু মনে রেখো, বিভিন্ন সময় পরীক্ষায় এসেছে যে এই যে ওয়াটারলু যুদ্ধটা হয়ে বেলজিয়ামে, কতবার এসছে যে ওয়াটারলু কোথাকার গ্রাম? বেলজিয়ামের গ্রাম। তো এই যে ওয়াটারলু যুদ্ধ হয়, এই ওয়াটারলু যুদ্ধে ইংরেজদের সেনাপতির নাম ছিল ডিউক অব ওয়েলিংটন। তোমরা মনে রেখো ডিউক অব ওয়েলিংটন। আমরা জানলাম যে ওয়াটারলু যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন কে? আমরা বলেছি ডিউক অব ওয়েলিংটন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ফ্রান্সের ইতিহাস, ফরাসি বিপ্লব বুঝতে পেরেছ। আসলে নর্মালি আমরা বলতে পারি বিপ্লব হয়েছে 1789 থেকে 1799, 10 বছর। কিন্তু বিপ্লবটা কেন হয়েছিল? বিপ্লবের সময় ফ্রান্সের রাজাকে কোন গোষ্ঠী বা ক্লাব এই বিপ্লবকে ত্বরান্বিত করেছে, কোন লেখকেরা এই বিপ্লবকে ত্বরান্বিত করেছে তাদের লেখনী দ্বারা, তাদের গ্রন্থ কি, স্লোগান কি, বা বিপ্লবকে সম্পন্ন করেছিলেন নেপোলিয়ান, তিনি কিভাবে এলেন, কবে সম্রাট হলেন, কবে ট্রাফালগার যুদ্ধ করলেন, কবে ওয়াটারলু যুদ্ধ করলেন, ঠিক আছে, কিভাবে তাকে নির্বাসন দেওয়া হলো, প্রথম এলবাতে, পরে হেলেনাতে, কিভাবে মারা গেলেন, কত সালে, এ টু জেড কিন্তু বিস্তারিত আলোচনা করলাম। যারা ক্লাসটা করলে, এই ক্লাসের নোট কিন্তু হ্যান্ড নোট আমি আগেই আপলোড করে রেখেছি, আজকে সন্ধ্যার পরে আপলোড করে রেখেছি। হ্যান্ড নোট দেখবা বা ক্লাস অনুপাতে নোট তোমরা করার চেষ্টা করবা। এবং মনে রাখবা, আশা করি ফ্রান্স থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা উত্তর করতে পারবা। ক্লাসটা কেমন লেগেছে আমাকে জানাবা। এবং তোমাদেরকে বলি, এখন থেকে আগামীকাল থেকে কিন্তু প্রতি রাতে আমাদের একাধিক করে ক্লাস হবে, কারণ বাংলাদেশ অ্যাফেয়ার্সের যে ক্লাসগুলো ডিলিট হয়ে গিয়েছে 29 থেকে 41 পর্যন্ত, এই গভীর রাতে নিয়ে বাংলাদেশ অ্যাফেয়ার্স আমি কি করে ফেলবো, শেষ করব। আন্তর্জাতিকের 15 শেষ হলো, আমাদের 16, 17 এখনও দুটো ক্লাস আছে ইউরোপের ইতিহাসের উপরে। তো আগামীকালকে
আমরা যুক্তরাজ্যের ইতিহাস পড়ব, ইটালি পড়ব, জার্মানি পড়ব এবং আমরা চেষ্টা করব পরবর্তী ক্লাসে ইউরোপের আরও অসংখ্য গুরুত্বপূর্ণ দেশের কিছু কিছু তথ্য আমরা জানব। মনে রেখো, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তারপরে ইটালি, জার্মানি, মূলত এই 5টা দেশ থেকে প্রশ্ন বেশি হয়ে থাকে। হ্যাঁ, ফলে এই 5টা দেশ তো আমরা পড়বই, তাছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ দেশের এক কথায় দুই কথায় অনেক তথ্য আছে, সেগুলো আমরা জানব। তো সম্ভবত লাইভে আমার একজন শিক্ষার্থী রয়েছে, নাফিস। ক্লাসটা কেমন লেগেছে নাফিস, তুমি জানিও। আর আচ্ছা, কৃতজ্ঞতা তোমাদের প্রতি। অবশ্যই তোমরা ক্লাসটা করে নেবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও বলি, কালকে গভীর রাতে কিন্তু আবারও দেখা হবে বাংলাদেশ বিষয় বলি লেকচার 29-এর ক্লাস নিয়ে। খোদা হাফেজ।